তো আমাদের রোগ জ্যোতিষ নিয়ে বা চিকিৎসা জ্যোতিষ নিয়ে যে পড়াশোনা হচ্ছিল, আজকে আমরা সেটাকে আরেকটু আহ স্টাডির দিকে যাব। কয়েকটা বিশেষ ডিজিজ যদি একটু বুঝিয়ে দিই, তাহলে বাকিগুলো আপনারা মোটামুটি বুঝতে পারবেন। তো ইতিমধ্যে আমাদের 222 নম্বর ব্যাচে 2-3টা কোশ্চেন রয়েছে। সুষমা লিখেছে, স্যার আজকাল তো আইভিএফ প্রসেসটা খুবই করা হচ্ছে, তো এটা কি করে আইডেন্টিফাই করব যে আইভিএফ প্রসেস সাকসেসফুল হবে? তো এইটার জন্য প্রথম আমাদের দেখতে হবে যে নর্মাল ওয়েতে বাচ্চা হচ্ছে না। তাহলে 5, 6, 7 মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 7, 8, এই ঘরগুলোকে পীড়িত হতে হবে। 6, 7, 7, 8, ছেলেদের ক্ষেত্রে 7, 8, মেয়েদের ক্ষেত্রে 5, 6, 7। এর সঙ্গে সঙ্গে মেয়েদের মঙ্গল পীড়িত হবে, বৃহস্পতি পীড়িত হবে। ছেলেদের ক্ষেত্রে শুক্র আর বৃহস্পতি, এই দুটোই পীড়িত হবে। এবার যদি আমরা দেখি যে পীড়িত হওয়ার পরেও আলটিমেটলি কয়েকটা পজিটিভ কম্বিনেশন রয়েছে। যেমন হচ্ছে ফিফথ হাউসে কিছু পজিটিভ ভাইব্রেশন পাওয়া যাচ্ছে। যেমন পঞ্চমপতি হয়তো পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, কিংবা পঞ্চমপতি দৃষ্টি দিচ্ছে একাদশে বসে আছে, কিংবা পঞ্চমপতির সঙ্গে বৃহস্পতির কানেকশন হয়েছে। এইরকম কিছু পজিটিভ যোগ যদি আমরা পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রবলেম থাকা সত্ত্বেও বাচ্চাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা চলে যাব এই আইভিএফ প্রসেসটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশন। মানে এখানে একটা ব্যাপার রয়েছে, যেটা দুটো শব্দ, একটা হচ্ছে কৃত্রিম, 2 নম্বর হচ্ছে প্রজনন। এই প্রজনন এবং কৃত্রিম, এই ব্যাপারটা তো খুব সূক্ষ্ম প্রসেস। এই পুরো প্রসেসটাকে কন্ট্রোল করবে শুক্র এবং বৃহস্পতি। তাহলে শুক্রকে আমরা এখানে বাড়তি গুরুত্ব দেব। ওই সময় যদি শুক্রের কিছু সাপোর্ট থাকে, পঞ্চম ভাবের উপর দিয়ে ভালো প্ল্যানেটারি মুভমেন্ট থাকে, কিংবা পঞ্চমপতির ছত্র অধিপতি তার সঙ্গে একাদশের সম্পর্ক সৃষ্টি হয়, এরকম যদি কিছু হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে যে মুহূর্তে আমি জাজ করছি, যে সময় আমি বিচার করছি, সেই সময় আমরা হোরারি চার্ট ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। সেই সময়ের হোরারি চার্টে 5, 11 কিংবা 1, 2, 5, 11 এরকম কানেকশন হয়েছে। 2, 5, 11 হলে পরে হবে, কিন্তু কিন্তু 1, 2, 5, 11 এটা ভীষণ স্ট্রং কানেকশন। আর তার সঙ্গে সঙ্গে লগ্নপতিকে হোরারি চার্টে ওই সময় বলবান হতে হবে। কারণ লগ্নপতি যদি বলবান না হয়, লগ্নপতি যদি বলবান না হয়, সেই ক্ষেত্রে প্রশ্নের উত্তর সেটা কিন্তু পজিটিভ আসবে না, কিন্তু বেনিফিশিয়াল রেজাল্ট আমরা পাবো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর একটা কোশ্চেন, পিএইচডি ইজিলি শেষ করতে পারবে নাকি লং টার্ম চলবে এই সময়টা? এটা পিএইচডি করবার যদি কম্বিনেশন থাকে, যদি উচ্চশিক্ষা যোগ থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে দশাটা সাপোর্টিভ কিনা। আর এডুকেশন কমপ্লিশন, পড়াশোনাটা শেষ হচ্ছে, সেটার একটা ইন্ডিকেশন দশারা দেয়, যে কোন দশাতে পড়াশোনা শেষ হচ্ছে বা হচ্ছে না, এর একটা ইন্ডিকেশন আমরা পাই। তো সেইটা আমাদের একটুখানি দেখে নিতে হবে যে এই দশাতে এডুকেশন কমপ্লিট হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। তো সেটা দেখে আমাদেরকে বলতে হবে, বা কোন দশায় পিএইচডিটা কমপ্লিট হতে পারে, পড়াশোনা কোন দশায় শেষ হতে পারে, এইটা দেখে আমাদেরকে প্রেডিক্ট করতে হবে। তো পিএইচডির এই ব্যাপারগুলো না আগেকার পড়াশোনার সঙ্গে অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে। আগে পিএইচডি মানে ছিল একটা বিশাল ব্যাপার, মানে বিশাল মানে বিশাল ব্যাপার, পিএইচডি করছে। আর এখন তো মানে কেউই পিএইচডি করে। আহ আমার এক বন্ধু, তাকে আমরা আর কি ভাবতাম সে হচ্ছে গিয়ে মাধ্যমিক পাশ করতে পারবে না। মানে আমরা বহুদিন, দীর্ঘদিন আমরা ভেবেছি যে ও কি করে মাধ্যমিকটা পাশ করবে। মানে ওর পক্ষে মাধ্যমিক পাশ করা মানে নেক্সট টু ইম্পসিবল, মানে মিশন ইম্পসিবল এর মতো। তো তারপর আমি শুনলাম সে হচ্ছে গিয়ে কোনো একটা সাবজেক্টে পিএইচডি করে ফেলেছে, এবং সে চাকরিও করছে। তো সে চাকরি করতেই পারে, সেটা কোনো বড় কথা না, চাকরি প্রচুর লোকই করে। পিএইচডির আগে যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা কিন্তু নষ্ট হচ্ছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। বাকিটা আমরা দশা দেখে মোটামুটি প্রেডিক্ট করতে পারি।
আচ্ছা, তো এরপরে আমরা আমাদের রোগ জ্যোতিষের মধ্যে ঢুকে যাব। তো আগের দিন আমরা সম্ভবত পুরো অঙ্গবিন্যাসটাই কমপ্লিট করেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই। কারোর কি মনে আছে? আমরা সম্ভবত নবম দশম বা অষ্টম নবম দশম একাদশ একটু বাকি ছিল। হ্যালো? ষষ্ঠ ভাব পর্যন্ত করিয়েছিলেন। ষষ্ঠ? রোগ বিচারের ক্ষেত্রে আমরা তাহলে ষষ্ঠ থেকে আরেকবার শুরু করি, তাহলে আজকে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো রোগ বিচারের ক্ষেত্রে সিক্স হাউস হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট। কারণ আমাদের বেশিরভাগ রোগের উৎস সেটা হচ্ছে আমাদের পেট, বেশিরভাগ রোগের উৎস। এবং পেটের যে অংশটা থেকে রোগ উৎপন্ন হতে পারে এই অংশটা হচ্ছে গিয়ে সিক্স হাউস কন্ট্রোল করে। পেটের বাইরেও, পেট মানে উদর গহ্বরের বাইরেও কিডনি, কোমরের হাড়, এগুলো সবই হচ্ছে গিয়ে ওই ষষ্ঠ ভাবের মধ্যে পড়বে। লিভারের নিচের দিকের অংশ, পাকস্থলীর নিচের দিকের অংশ, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, অ্যাপেন্ডিসাইট, অ্যাপেন্ডিক্স, তারপরে গলব্লাডার, প্যানক্রিয়াস, এগুলো সমস্তই পড়বে আমাদের সিক্স হাউসের মধ্যে। এছাড়াও যেটা বললাম যে কিডনি, কোমরের দিকের হাড়, যেগুলোকে ওই L4 L5 এই সমস্ত বলে না, লাম্বার স্পন্ডলাইটিস হয়েছে, এই সমস্ত ক্ষেত্রগুলোই কিন্তু পড়বে হচ্ছে গিয়ে সিক্স হাউসের মধ্যে। মানে সিক্স হাউসকে আমরা গণনা করবো কোত্থেকে? একে আমরা গণনা করব পঞ্চম কন্যা রাশি থেকে। সাধারণভাবে আমরা ষষ্ঠ ভাবকে যেভাবে দেখে নিই সেইভাবে দেখে নেবো। তাহলে যদি কন্যা রাশি পীড়িত হয়, যদি দেখা যায় যে কারোর শনিদেব পীড়িত অবস্থায় রয়েছে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলবো যে অস্থি সংক্রান্ত পীড়া আসবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা দেখি যে শুক্র বা বৃহস্পতি পীড়িত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশিটা পীড়িত, ষষ্ঠ ভাবটা পীড়িত, তখন আমরা বলবো যে এই লোকটার পৌষ্টিক তন্ত্রের সমস্যা রয়েছে, এই লোকটার সুগার হওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। সুগার হওয়ার ক্ষেত্রে শুক্র বৃহস্পতি উভয়কেই পীড়িত হতে হবে। এবার কতগুলো স্পেসিফিক ডিজিজে আমরা যদি আসি, যেমন হচ্ছে কি একটা কিডনি সংক্রান্ত সমস্যা। এই কিডনি সংক্রান্ত সমস্যার জন্য বৈশ্বিকভাবে দেবগুরু বৃহস্পতিকে পীড়িত থাকতে হবে এবং থাকতেই হবে। দেবগুরু বৃহস্পতিকে যদি আমরা পীড়িত অবস্থায় না পাই, এই ক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যা দাঁড়াবে না। দাঁড়াবে না বলতে কিডনির সমস্যাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে কিডনি সংক্রান্ত সমস্যা মানুষটা ভুগবে। এবার কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতি হচ্ছে পরিশ্রুতকরণের গ্রহ। এবার পরিশ্রুতকরণ এবং মূত্র উৎপাদন, কিডনিতে আমাদের মূত্র উৎপাদন হবে। এই যে পরিশ্রুতকরণ এবং মূত্র উৎপাদন উৎপাদন এই ব্যাপারটা কন্ট্রোল করবে, পরিশ্রুতকরণটা করবে বৃহস্পতি, আর সেখান থেকে মূত্র উৎপাদন মানে ইউরিনারি সিস্টেম যেটা, সেটাকে কন্ট্রোল করবে শুক্র। তাহলে মূত্র উৎপাদন মানেই বা মূত্র উৎপাদনে কিডনি খারাপ হয়ে গেল এরকম ব্যাপার না, মূত্র উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হতে পারে, মূত্রনালীতে কিছু ব্লিকেজ সৃষ্টি হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। তো এই জায়গাটাতে আমাদের খেয়াল রাখতে হবে যে যে কোনো ব্লকেজ যেখানেই ব্লক হয়ে যায়, সেই ব্লকেজের কারণ গ্রহ সেটা হচ্ছেন শনিদেব। এবং একই সঙ্গে সঙ্গে যখনই স্টোন পাথুরি এই সমস্ত হবে, সেখানে কিন্তু আমরা সবসময় পাবো শনিদেবকে। যখনই পাথর বা এই ব্যাপারগুলো হবে, বলে না কিডনিতে স্টোন হয়েছে, এগুলো যখনই হবে তখন কিন্তু আমরা বারংবার শনিদেবকে প্রার্থনা করব। সুতরাং যদি আমরা দেখি যে শনিদেব পীড়িত হয়েছে বা সিক্স হাউসে বা কন্যা রাশিতে কোনো রকম ডিস্টারবেন্সেস হয়েছে, সেই ক্ষেত্রে কিডনি সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে। এবার কিডনিতে ইনফেকশন, ইনফ্লেমেশন, মেয়েদের ক্ষেত্রে বারংবার দেখতে পাওয়া যায় ইউটিআই বলে একটা প্রবলেম হচ্ছে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, প্রচন্ড ব্যথা হয়। তো এই প্রবলেমটা, এই ইনফ্লেমেশন, প্রদাহ, জ্বালা, এর কারক গ্রহ তিনি কিন্তু মঙ্গল। তাহলে যদি শনি মঙ্গল সিক্স হাউসে থাকে কিংবা সিক্স হাউসের উপরে শনি মঙ্গলের একত্র দৃষ্টি পড়ে, এই ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায়। এবার এখানে একটা মূত্রথলি থাকে। মূত্রথলি মানে যেখানে মূত্র সঞ্চিত হয়। এই মূত্রথলির সঙ্গে কিন্তু কন্যা রাশির বিরাট সম্পর্ক নেই। মূত্রথলির সঙ্গে সম্পর্কটা রয়েছে বৃশ্চিক রাশির। স্থির
জল তত্ত্বের রাশি বৃশ্চিক, সেখানে কিন্তু আমরা আহ এই মূত্র সঞ্চিত হওয়া এই ব্যাপারটাকে দেখতে পাবো। এবং যখনই মূত্র সঞ্চিত হওয়ার একটা ব্যাপার, সেখানে ইনফেকশন হবে কিংবা মূত্রথলিতে কোনো সমস্যা হবে, সেখানে কিন্তু আমরা ওই বৃশ্চিক রাশিতে শনি কিংবা বৃশ্চিক রাশিতে বুধের অবস্থান কিংবা বৃশ্চিক রাশিতে পীড়িত শুক্র, এইগুলো দেখে আইডেন্টিফাই করতে পারবো যে এই মানুষটার এই সমস্যাগুলি রয়েছে। কিডনি সংক্রান্ত রোগের একটা চার্টকে একটুখানি দেখি, আমি একটু শেয়ার করি একটা। তো মূলটা লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। দেখতে পাওয়া যাচ্ছে এই যে, বৃষ লগ্ন, লগ্নে বসে রয়েছে রাহু মঙ্গল। রাহু মঙ্গল এরা লগ্নেই বসে রয়েছে। আর রবি বসে রয়েছে সিংহ রাশিতে। বুধ এখানে, আর এখানেই রয়েছে শুক্র। আর এদিকে হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশিতে রয়েছে শনি আর হচ্ছে কেতু। এই একটা রোগ বিকট, দেখেই আমরা বুঝতে পারছি যে এই যে কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে, যে তিন আর তিন ছয় তিন আট, বাকি রইলো বৃহস্পতি আর চন্দ্র। বৃহস্পতি হচ্ছে দ্বাদশে, আর চন্দ্র হচ্ছে সিংহ রাশিতে। এই হলো কম্বিনেশন। তাহলে এই যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, লগ্ন দেখেই বোঝা যাচ্ছে যে এই মানুষটার লগ্নটা কোনো না কোনো ভাবে বেশ মানে বিশ্রী ভাবে পীড়িত। বৃহস্পতি সে দ্বাদশে রয়েছে, একাদশপতি দ্বাদশে, এদিকে শনি কেতু সেভেন্থ হাউসে। এই জায়গাটা খুবই গন্ডগোলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে শুক্র বুধ, শুক্রটা লগ্নপতি, সে নিচস্থ হয়ে গেছে। তবে চন্দ্রটা এখানে খুবই পাওয়ারফুল, যেহেতু রবির ঘরে রবির সাথে বসে রয়েছে। তবে চন্দ্র পাওয়ারফুল মনের দিক থেকে, কিন্তু যদি আমরা চন্দ্র নিয়ন্ত্রিত রসপ্রবাহ, জলপ্রবাহ ইত্যাদিকে ভাবি, তাহলে চন্দ্র কিন্তু প্রবল পীড়িত। চন্দ্র পীড়িত কিরকম ভাবে? চন্দ্রের যে কাজগুলো ওয়াটার, জল, জলীয় বিষয় বা রসের মুভমেন্টে সাহায্য করা, তো সেইখানে চন্দ্র কিন্তু প্রপার ওয়েতে কাজ করতে পারছে না, কারণ চন্দ্র এখানে রবির সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে চন্দ্র এই যে রবির সঙ্গে যুক্ত হয়ে রইল, এর ফলে কি হবে? চন্দ্রের যে প্রপার রেজাল্ট, সেটা কিন্তু আমরা এই ওয়েতে সেইভাবে পাবো না, যতটা তার স্নিগ্ধ করা উচিত বা যতটা তার রসপ্রবাহের ক্ষেত্রে ভূমিকা পালন করা উচিত। ফলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুক্র বুধ এরা দুজনেই পীড়িত হয়েছে। শুক্র, সরি শুক্র বুধ নয়, শুক্র বৃহস্পতি,
শুক্র এবং বৃহস্পতি দুজনেই পীড়িত হয়েছে এই কুণ্ডলিতে। এর সঙ্গে সঙ্গে সপ্তম ভাব, যেটা বৃশ্চিক রাশির দ্বারা ইন্ডিকেটেড হচ্ছে, বৃশ্চিক রাশিতে শনি কেতু রয়েছে। ফলে এই মানুষটার মূত্র সংক্রান্ত পীড়া ফেস করতে হবে। এবার এটা মূত্র সংক্রান্ত পীড়াও হতে পারে, এটা মলদ্বার সংক্রান্ত পীড়াও হতে পারে। সত্যি কথা বলতে আমরা সরাসরি আইডেন্টিফাই এইভাবে করতে পারছি না। আমাদের তো আল্ট্রাসোনোগ্রাফি বা এই সমস্ত ব্যবস্থা নেই। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে অষ্টম ভাব বৃশ্চিক রাশি রিলেটেড কিছু সমস্যা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা একদম পরিষ্কার যে এই মানুষটার বৃশ্চিক রাশিগত কোনো সমস্যা দেখতে পাওয়া যাবে। তাহলে সেই সমস্যাটা কি হতে পারে? এটা মূত্র সংক্রান্ত কোনো সমস্যা, কিংবা মল মলদ্বার ইত্যাদি সংক্রান্ত কোনো সমস্যা, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই বিষয়টা পরিষ্কার হলো। তার সঙ্গে সঙ্গে রাহু মঙ্গল লগ্নে উপস্থিত থাকা, লগ্নপতির নিচস্থ হওয়া, বা বৃহস্পতির চন্দ্র এদের অগ্নিরাশিতে অবস্থান, এই অগ্নিরাশিও কিন্তু প্রদাহ বা জ্বালাকে ইন্ডিকেট করে। তাহলে এই কম্বিনেশন বা এই ধরনের কম্বিনেশন আমাদের এই টাইপের রোগগুলোকে নির্দেশ করে। এরপরে আমাদের একটা ব্যথাকে আমরা করব, সেটাও খুব বেশিরভাগ বা বহু সময় দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে একটা ওই তল পেটে ব্যথা, মানে লোয়ার অ্যাবডোমেনে প্রচন্ড ব্যথা। বিভিন্ন কারণে হতে পারে। আহ অ্যাসিডিটি থেকে হতে পারে, গ্যাস থেকে হতে পারে, পেটে মলত্যাগ ঠিকঠাক ভাবে হচ্ছে না, ভয়ঙ্কর ভাবে হতে পারে। তো এই বিষয়গুলোর একটা রিজন আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। মানে এই ধরনের যে বেদনা, যাকে আমরা শুল বা সিভিয়ার পেইন, মানে প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে মরে যাচ্ছি, এই ধরনের ব্যথা, এই এই ধরনের ব্যথা আমার নিজের ক্ষেত্রে একবার হয়েছিল। এবং সেই সময় আমি এতই ব্যথা হয়েছিল যে আহ বাথরুমে বসে পেটের মধ্যে, বাথরুমের মেঝেতে বসে পেটের মধ্যে জল দিতে দিতে শুয়ে পড়েছিলাম। তো ব্যথা হয়েছিল যে মানে নিতে পারছি না, জাস্ট মনে হচ্ছে এক্ষুনি মরে যাবো, প্রাণটা বেরিয়ে যাবে। তো এই ধরনের ব্যথা, এই ধরনের ব্যথা হওয়ার জন্য চন্দ্রটাকে ভীষণভাবে পীড়িত হতে হবে। চন্দ্রকে কিন্তু একদম 1 নম্বরে, চন্দ্রকে ড্যামেজ অবস্থায় থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রাশিচক্রের ষষ্ঠ এবং মানুষটার ষষ্ঠ। রাশিচক্রের ষষ্ঠ মানে হচ্ছে কন্যা, সেই কন্যাকে পীড়িত হতে হবে। অথবা মানুষটার ষষ্ঠ ভাব মানে হচ্ছে যে লগ্ন হবে সেই হিসেবে ষষ্ঠ ভাব, তাকেও হচ্ছে গিয়ে পীড়িত হতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে গিয়ে রবির সঙ্গে কোনো একটা পাপগ্রহ কম্বিনেশন, এটা হতে হবে। ষষ্ঠ ভাবে কিছু পাপগ্রহ দেখতে পাওয়া যাবে। কখনো কখনো লগ্নে মঙ্গল থাকলেও এই ধরনের পীড়া নির্দেশিত হয়। আর মঙ্গল কিন্তু আমাদের অন্ত্রের কারক গ্রহ, এবং অন্ত্র সংক্রান্ত যত রকম রোগ আছে, অন্ত্র সংক্রান্ত মানে আন্ত্রিক হতে পারে, কলেরা হতে পারে, এই টাইপের যত রকম রোগ আছে, সেই রোগগুলোর কারক কিন্তু আমাদের মঙ্গলকে অবশ্যই অবশ্যই ট্রিট করতে হবে। তো এবার আমরা একটা এই ধরনের ব্যথার কুণ্ডলী দেখি। এবং এই সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যথা মূল কারণ গ্রহ তিনি হচ্ছে শনিদেব। শনিদেব ছাড়া কিন্তু ব্যথা আসবে না। যখনই ব্যথা হবে তখন সেখানে শনিদেবকে থাকতে হবে, এবং শনিদেব ছাড়া আপনি ওই ব্যথা যন্ত্রণা ইত্যাদি পাবেন না। তাহলে আমরা একটা কুণ্ডলী দেখি। কুণ্ডলীটার মধ্যে উম, আমরা গ্রহগুলোকে একটু লিখে নিই, কারণ অনেকগুলো কুণ্ডলী আমরা আজকে দেখবো। লগ্ন, রবি, বুধ, মঙ্গল, গুরু, শনি, রাহু, কেতু।
তাহলে চন্দ্রমাকে আমাদের লিখবো কোথায়? চন্দ্রমাকে এখানে লিখবো। তাহলে রাশিচক্রে মানুষটার লগ্নের জায়গা, এটা হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্ন করে দিলাম। শনিদেব তিনি বসে আছেন বৃষ রাশিতে। কেতু আছে 6 হাউসে। সরি, কেতু। আহ, কেতু এখানে, তার মানে রাহু হচ্ছে মীন রাশিতে। চন্দ্র সে হচ্ছে তুলাতে। মঙ্গল রবি বুধ, রবি বুধ এরা হচ্ছে বৃশ্চিকে। মঙ্গল সে নিজেও বৃশ্চিকে। আর বাকি রইল বৃহস্পতি সক্ষেত্রী সপ্তমে, আর শুক্র তিনি হচ্ছেন অষ্টমে। তাহলে এইটাকে যদি আমরা দেখি, এটাকে নিয়ে যদি আমরা ভাবি, এটা হচ্ছে গিয়ে ট্রিমেন্ডাস পেটে ব্যথার চার্ট, এবং সেই ব্যথার কারণ এটাকে আইডেন্টিফাই করা যায়। যদি আইডেন্টিফাই করতে না পারা তার কারণকে যদি আমরা খুঁজি, তাহলে সেই কারণটা কোথায় রয়েছে? সেটা রয়েছে এই কেতুর মধ্যে। এই কেতুর মধ্যে রয়েছে আনআইডেন্টিফাইড বিভিন্ন রকম পেইন বা এই সমস্ত কিছু। নেক্সট হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরটা মানে লোকটার যে ষষ্ঠ ভাব, লগ্ন থেকে ষষ্ঠ ভাব, সেখানে রবি বুধ মঙ্গল এরা অবস্থান করে রয়েছে। তাহলে লোকটার ষষ্ঠ ভাব এটাও ভীষণভাবে পীড়িত। আর এই ষষ্ঠ ভাবের উপরে আমরা একটু আগে কি বললাম, ব্যথার কারক গ্রহ তিনি হচ্ছেন শনিদেব। তাহলে ব্যথার কারক গ্রহ তিনি যেহেতু শনিদেব, তার দৃষ্টি সেটা 6 হাউসের উপরে রয়েছে। এবং কেন? সেটা হচ্ছে গিয়ে এই কেতু ইন্ডিকেট করছে। কেতু হচ্ছে গিয়ে যেহেতু কালপুরুষের ষষ্ঠে বসে রয়েছে, তাই একটা বুঝতে না পারা, পরিচয় না পাওয়া এর একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। এবং যেহেতু 6 হাউসে রবি মঙ্গল ইত্যাদি বসে রয়েছে, এই ঘরটাতে রাহুর একটা দৃষ্টি সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এই সমস্ত বিষয়গুলোর কারণে এই জাতকের কিন্তু পেট ব্যথার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। এবং এই পেট ব্যথাটা অন্ত্র সম্পর্কিত, অন্ত্র মানে উম পেটের মধ্যে যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এগুলো রয়েছে, এইগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত একটা ব্যাপার এটা আমরা দেখতে পাবো। তাহলে এই জায়গাটা পরিষ্কার হলো। এবার যদি আমরা দেখি যে পেটের ব্যথা, পেটের এখানে পেটের ইন্ডিকেশন রয়েছে, এই পেট ব্যথা কিন্তু একটু লোয়ার পার্টে সেখানেও হতে পারে। মূত্রথলিতে ব্যথা হতে পারে। এই ব্যথাটাই হচ্ছে শুক্রাশয় বা মুন্ডকোষ যাকে আমরা বলে থাকি, সেইখানে এই ব্যথা হতে পারে। তো এই ধরনের ব্যথা এই চারটাতে রয়েছে। এবং এই মানুষটা ব্যথার কারণে প্রচুর ভুগবে। তাছাড়াও এই মানুষটার এক্ষেত্রে পায়ের ব্যথা এটাও আমরা দেখতে পাবো। কারণ কি? কারণ পায়ের ব্যথা দেখতে পাওয়ার কারণটাকে আমরা যদি আইডেন্টিফাই করি, এই যে রাহু, রাহু হচ্ছে কালপুরুষের দ্বাদশে, লগ্নের দ্বাদশে শনি। এই যে রাহু আর শনি এই দুটো হচ্ছে গিয়ে একটা কালপুরুষের দ্বাদশে, একটা লগ্নের দ্বাদশে। এর কারণে কিন্তু আমাদেরকে এই পেইন ফেস করতে হবে। এখানে একটা অদ্ভুত সম্পর্ক আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শুক্র এবং শনির মধ্যে ক্ষেত্র বিনিময়। শুক্র এবং শনির মধ্যে ক্ষেত্র বিনিময় এটা কিন্তু একে লাইফ স্প্যান দেবে, জীবনী শক্তি বাড়িয়ে তুলবে। আরেকটা বিষয় আপনারা যদি দেখেন, সেটা হচ্ছে বৃহস্পতি লগ্নের উপরে দৃষ্টি রয়েছে। বৃহস্পতির এই লগ্নের উপরে দৃষ্টি এটাও কিন্তু পজিটিভ। এই বৃহস্পতির লগ্নের উপরে দৃষ্টির কারণে এই জাতকের কিন্তু হেলথ প্রবলেম কমতে দেখতে পাওয়া যাবে। উনি কিন্তু প্রবলেম গুলো থেকে রিলিফ পাবেন। তা এবার সুষমা বল। স্যার, লগ্নপতি ষষ্ঠে গেছে, ষষ্ঠপতি ষষ্ঠে, তো রোগের থেকে তো মুক্তিও করবে না খুব ইজিলি? হ্যাঁ, রোগের থেকে মুক্তি পাবে তো। কিন্তু জেনারেলি আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে পাই, লগ্নপতি যদি ষষ্ঠে গিয়ে শত্রু রাশিস্থ হয়, সেই ক্ষেত্রে শরীরের দুর্বলতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বোঝা গেল? জাতককে প্রচুর পরিশ্রম করতে হয়। এবং এই পরিশ্রমের যে উপাচার সেটাও সবসময় দেখতে পাওয়া যায় না। এবার যদি আমাদের বলা হচ্ছে যে লগ্নপতি ষষ্ঠে গেলে পরে জাতক পরিশ্রমী এবং নীরব প্রকৃতির হয়, কিন্তু লগ্নপতি ষষ্ঠে গিয়ে তো নিজেই দুর্বল হয়ে যাবে, তাই না?
তাহলে লগ্নপতি যদি ষষ্ঠে যায়, তাহলে সেই জাতককে আমরা সাধারণত পরিশ্রমী বলবো না, পরিশ্রমে বাধ্য হওয়ার, পরিশ্রম করতে সে বাধ্য হচ্ছে, এইটা বলবো। এবং তার সঙ্গে সঙ্গে আর কিছু রোগ থাকবে, যে রোগটা পরিশ্রমের কারণেও হতে পারে, যে রোগটা দীর্ঘদিন ধরে চলবে, লং টার্ম ডিজিজ, তার একটা সম্ভাবনা এই লোকটার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পরিষ্কার হলো? বুঝতে পেরেছি। আমরা হচ্ছে কি একটু প্র্যাকটিক্যালিও ভাববো। ধরে আমাদের লগ্নপতি পঞ্চমে রয়েছে, বা লগ্নপতি হচ্ছে কি নবমে রয়েছে, আর এদিকে লগ্নপতি বসে রয়েছে 6 হাউসে, তো অবশ্যই আমাদের পঞ্চম বা নবমে লগ্নপতি শুভ। আর এইখানে হচ্ছে গিয়ে ষষ্ঠপতি ষষ্ঠে রয়েছে, এটার জন্য জাতকের পরিশ্রম হওয়ার প্রবণতা এটা বাড়বে। এবার এখানে হচ্ছে একটা টুইস্ট আছে, এইখানে মঙ্গলের ঘর, এই ঘরে রবি মঙ্গল এরা রয়েছে, তাই তো? একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের ঘর, সেখানে রবি এবং মঙ্গল রয়েছে, তার সাথে বুধ রয়েছে। তাহলে মঙ্গলের নিজের ঘর, মঙ্গল যথেষ্ট সবল, তাই না? নিজের ঘরে মঙ্গল তো যথেষ্টই সবল হবে। তার সঙ্গে সঙ্গে রবি তার মিত্র ক্ষেত্রে এও যথেষ্ট সবল। এইটুকুতে আমাদের কোনো রকম সংশয় নেই, বুঝছে? মানে এই ঘরটাতে যখন তিনটে গ্রহ আছে, রবি বুধ এবং মঙ্গল, তাহলে এখানে সবচেয়ে বেশি পীড়িত হলো কে? বুধ। তো স্বাভাবিকভাবেই বুধ। তাহলে বুধের এই পীড়িত হওয়া, এখানে কিন্তু ভীষণ রকম অশান্তি, গন্ডগোল, সর্বনাশ দিকে নিয়ে যাবে। পরিষ্কার হলো কিছুটা? মোটামুটি পরিষ্কার হলো। এর সঙ্গে সঙ্গে শুক্রের অষ্টমে অবস্থান এবং শনির দ্বাদশে অবস্থান, শুক্র শনি ক্ষেত্র বিনিময় খুব ভালো। কিন্তু এই শুক্র শনি ক্ষেত্র বিনিময়টা যদি এরম হতো, সেকেন্ড, এই শুক্র শনি ক্ষেত্র বিনিময়টা যদি আমাদের এরম হতো যে শনিটা এখানে না বসে এখানে আছে শুক্রের ক্ষেত্রে, আর এই শুক্রটা এখানে আছে, তাহলে এটা পুরোপুরি পজিটিভ হয়। মানে লগ্নের পঞ্চমের শনি, লগ্নের নবমের শুক্র, শনি শুক্রর ক্ষেত্র বিনিময় মহাভাগ্যযোগ বা মহা সৌভাগ্যযোগ। জাতক বিরাট খুশি, বিরাট হ্যাপি, কোনো রকম কোনো সংশয়, কোনো দুশ্চিন্তা কিছুই নেই, একদম হ্যাপি হেলদি লাইফ জাতক লিড করতে শুরু করবে। এখানে আমাদের আর বিরাট চিন্তা দুশ্চিন্তার কিচ্ছু নাই, আমরা খুবই খুশি হয়ে যাব। কিন্তু যে ক্ষেত্র বিনিময়টা আমরা পেয়েছি, এই ক্ষেত্র বিনিময়টা কিন্তু খুব একটা পজিটিভ ক্ষেত্র বিনিময় নয়। আর এক্ষেত্রে তো চন্দ্র প্রীত হয়ে যাবে। কোথায়? এই মানে এই ক্ষেত্র বিনিময়, এই শনি যখন এখন যে এক্স 11 করলেন না। চন্দ্রপীড়িত হবে, চন্দ্রপীড়িত হবে, কিন্তু শুক্র শনি এদের স্ট্রেংথ বাড়বে। আর চন্দ্র পীড়িত হলেও, চন্দ্র যদিও বা পীড়িত হয়, এই ক্ষেত্রে লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় পতি পঞ্চমে যাওয়া, সেটা পীড়িত হলেও মানসিক দিক থেকে অল্প বিস্তর প্রবলেম আসবে, মেন্টালি দুঃখ পাবে, হ্যাঁ সর্দি লাগার টেন্ডেন্সি থাকবে, কিন্তু ভয়ঙ্কর ঘাতক বাজে সাংঘাতিক এরকম নয়। হম। সাইনাস প্রবলেমও ইন্ডিকেট করবে স্যার, তাই তো? কিছুটা ফাইন্যান্স প্রবলেম, কার্পণ্য, সেই সমস্ত আসবে, সেগুলো আমাদের তো দুশ্চিন্তা বা চিন্তা করবার আপাতত বিষয় কিছু নয়।
এরপরে আমাদের একটা রোগকে আমরা ইয়ে করবো, সেটা হচ্ছে হজমের প্রবলেম, যেটাও সিক্স হাউস থেকে দেখা যায়। এই প্রবলেমটার, হজমের প্রবলেম, পৌষ্টিকতন্ত্রের প্রবলেম, পেট খারাপ, রেগুলার পেট খারাপ, আমাশা, বাঙালিদের ক্ষেত্রে এটা খুব দেখতে পাওয়া যায়। এই প্রবলেমের মুখ্য গ্রহ হচ্ছে দুটো, একটা হচ্ছে মঙ্গল আর একটা হচ্ছে চন্দ্র। তাহলে যদি চন্দ্র মঙ্গলের সম্পর্ক হয়, যদি চন্দ্র পীড়িত হয়, যদি চন্দ্র মঙ্গল দ্বারা পীড়িত হয়, এরকম টাইপের কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায়, এই ক্ষেত্রে আমরা বলবো যে এই মানুষটার আমাশা হওয়ার টেন্ডেন্সি রয়েছে। তাহলে আমাশা হওয়ার কম্বিনেশন কি হবে? আমাশয় বা পেট খারাপ রেগুলার, এটা হওয়ার জন্য আমরা দেখব যে লোকটা চন্দ্র মঙ্গল এরা হচ্ছে গিয়ে পীড়িত অবস্থায় রয়েছে। বহু সময় আমরা দেখতে পাই যে মঙ্গল যদি জলরাশিতে বসে থাকে, সেই ক্ষেত্রেও জাতকের আমাশা, পেট খারাপ ইত্যাদি টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। কারণ ওই অষ্টম ভাব, 8 নম্বর ঘর, তার কারক গ্রহটাই হলো মঙ্গল। 8 নম্বর ঘরে আমাদের যা কিছু রয়েছে, 8 নম্বর ঘরের কারক গ্রহ সেটা হচ্ছে মঙ্গল। সে যদি নিজের ঘরেও জলরাশিতে থাকে, বহু সময় আমরা দেখতে পেয়েছি যে বৃশ্চিকে মঙ্গল রয়েছে নিজের ঘরে জলতত্ত্বে, সেইখানে হচ্ছে গিয়ে পেটের প্রবলেম হয়েছে। কখনো কখনো চন্দ্রমঙ্গল যোগ, কখনো কখনো শুক্রমঙ্গল যোগ বৃশ্চিকে ভীষণ রোমান্টিক নয় জাতক বা জাতিকাকে, কিন্তু এই জাতকের সমস্যা দেখতে পাওয়া যায় যে পেটের প্রবলেমে জাতকের এমনকি প্রেমের ক্ষেত্রেও গন্ডগোল আসতে পারে। মানে পেটের এত ভয়ঙ্কর প্রবলেম হলো, এই প্রবলেমে জাতককে প্রেমে বাধা বিপত্তি সেটা ফেস করতে হচ্ছে। মানে, আহ, সেই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে যেহেতু এর পেটের সমস্যা। বয়ফ্রেন্ডের সঙ্গে কিংবা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেল, দেখা করতে গিয়ে দেখা গেল যে সেই সময় পেটের গন্ডগোল হয়েছে, সিনেমা দেখতে গিয়ে পুরো সিনেমার মজা মাটি হয়ে গেল, জাতক বা জাতিকাকে সোজা ব্যাক করে ফিরে আসতে হলো। এইগুলো রয়েছে। এছাড়াও অষ্টম ভাবে যদি চন্দ্র অবস্থান করে, সেই ক্ষেত্রে পেটের রোগ হবেই। বৃহস্পতি শুক্র এরা যদি জন্মকুণ্ডলিতে পীড়িত হয়, তাহলে পেটের রোগ হবেই, কিছু করার নেই। এগুলো একটা দেখে নিতে হবে। এটা খুব একটা বাজে ব্যাপার নয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পেটের রোগের একটা অন্যতম কারণ হচ্ছে কি মুখের রোগ। মুখের রোগ মানে হচ্ছে অতিরিক্ত খাদ্য গ্রহণ করা বা অখাদ্য গ্রহণ করা, এইগুলোর কারণে পেটের রোগ হতে দেখতে পাওয়া যায়। তাহলে সেকেন্ড হাউসটা যদি পীড়িত থাকে, ধরুন সেকেন্ড হাউসে রবি রাহু বসে রয়েছে, প্রচন্ড ঝাল মশলা করা করা জিনিসপত্র এই সমস্ত খায়, ভীষণ পেটের প্রবলেমে ভোগে, কিচ্ছু করার নেই, ভুগতেই হবে। তো এইগুলো আমাদের একটু দেখে নিতে হবে যে সেকেন্ড হাউসটা পীড়িত আছে কিনা। 8 নম্বর ঘরের সঙ্গে জল তত্ত্বের সম্পর্ক, চন্দ্র মঙ্গল এরা পীড়িত, তাহলে এগুলো পেটের রোগে এরা ভুগবে। এরপরে দুটো অপারেশন পেটের ক্ষেত্রে খুব হতে দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে গল ব্লাডার, একটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্সের জন্য ষষ্ঠ অষ্টম ভাবকে আমরা দেখবো, গল ব্লাডারের জন্য পঞ্চম এবং ষষ্ঠ ভাবকে আমরা দেখবো। যদি ষষ্ঠপতি পঞ্চমপতি এরা পীড়িত হয়, প্যানক্রিয়াসের জন্য আমরা পঞ্চম এবং ষষ্ঠ ভাবকে দেখব। যদি পঞ্চমপতি ষষ্ঠপতি এরা পীড়িত হয়, যদি চন্দ্রটা পীড়িত হয়, তার সঙ্গে সঙ্গে যদি অপারেশনের যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। অপারেশনের যোগ কিরকম? যেমন হচ্ছে গিয়ে আহ একদম সিম্পল একটা যোগ আমি দেখাই। এখানে কি রয়েছে? মঙ্গল আহ অবস্থান করে রয়েছে কোথায়? পুরুষের ষষ্ঠে। এখানে মঙ্গলের দৃষ্টি যদি আমরা দেখি, তাহলে মঙ্গলের দৃষ্টি পড়বে এই ঘরটাতে, শনি তার দৃষ্টি পড়বে এই ঘরটাতে, এরকম একটা কম্বিনেশন তৈরি হয়েছে। আর এদিকে কেতু মঙ্গল কম্বিনেশন মানে হচ্ছে কাঠ উন্ড ক্ষত, এই সমস্ত। মানে মঙ্গল কেতু কম্বিনেশন হওয়া মানেই এটা হচ্ছে গিয়ে ক্ষত, কেটে যাওয়া, ভাত পেয়ে যাওয়া, এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করবে। তাহলে এই এই কম্বিনেশনটা অপারেশনকে ইন্ডিকেট করে। এবং এই যে অপারেশনটা, এটা ধনু রাশিতে হতে পারে, এই অপারেশনটা যেখানে মঙ্গল কেতু রয়েছে এই জায়গাটাতে হতে পারে। তো
বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অপারেশনটা সৃষ্টি হতে পারে। এবং যেহেতু মঙ্গল কেতু কন্যা রাশিতে রয়েছে, তার কারণে এই অপারেশন হওয়ার একটা টেন্ডেন্সি পরিষ্কার ভাবেই দেখতে পাওয়া যায়। তো এবার এরকম একটা কুণ্ডলী আমরা একটু দেখবো, যেখানে হচ্ছে গিয়ে আমাদের লোয়ার অ্যাবডোমেনে অপারেশন হয়েছে। তো আমরা একটু এগুলোকে সরিয়ে দিই। তাহলে মানুষটার লগ্ন হচ্ছে তুলা, আর রাশি হচ্ছে কন্যা। বৃহস্পতি সিংহ রাশিতে বসে রয়েছে, রাহু বৃষতে তুঙ্গ হয়ে রয়েছে, আর অবশ্যই কেতুকে আমরা দেখতে পাবো বৃশ্চিকে। শুক্র শনি মিথুন রাশিতে, মঙ্গল তাকে আমরা এই ঘরে দেখতে পাচ্ছি, বাকি রইল রবি, রবিও এই ঘরটাতে, আর বুধ তিনি হচ্ছেন এই জায়গাটা। তাহলে এবার এই যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, প্রথম কাজ হচ্ছে আমাদের খুঁজে বার করা যে এখানে কোন রকম ওই অপারেশন বা এই টাইপের কোনো যোগ তৈরি হয়েছে কিনা, যদি সেটা হয় তাহলে কোথায় হয়েছে এগুলোকে খুঁজে বার করা। এবার একটুখানি দেখুন, প্রথম হচ্ছে গিয়ে এই যে ষষ্ঠ ভাব, সেই ষষ্ঠ ভাবে কতগুলো গ্রহ অবস্থান করে রয়েছে, তার মধ্যে রয়েছে শনি এবং রবি। এবার এই কেতুর একটা অ্যাসপেক্ট, সেটা হচ্ছে গিয়ে শনির ওপরে সরাসরি পড়তে দেখতে পাই। কেতুর প্রভাব, কেতুর পঞ্চম দৃষ্টি, না যাই বলি না কেন, সেটা হচ্ছে গিয়ে শনির ওপরে গিয়ে অবস্থান করে রয়েছে। কালপুরুষের যেটা অষ্টম ভাব, কালপুরুষের অষ্টম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। এবং যদি আমরা এখানে দেখি জল তত্ত্বের রাশি, একটা রাশিকে আমরা আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে এই রাশিটা। এখানে কেতুর প্রভাব, এখানে মঙ্গলের প্রভাব, এই দুটোই কিন্তু রয়েছে। এখানে মঙ্গল এবং শনির সঙ্গে সরাসরি সম্পর্ক সেটা তৈরি হয়নি। মঙ্গল এবং শনি এদের মধ্যে সরাসরি সম্পর্ক সেটা তৈরি হয়নি। কিন্তু মঙ্গলের যে অষ্টম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা বৃহস্পতির উপরে পড়েছে। এবং লগ্ন সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠপতি এ একাদশে অবস্থান করে রয়েছে, ষষ্ঠপতি সে একাদশে অবস্থান করে রয়েছে। এবং এই চারটার মধ্যে রবি বৃহস্পতি এর মধ্যে একটা হাউস এক্সচেঞ্জ এটাও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই কম্বিনেশনটা যে অপারেশনের জন্য খুব স্ট্রং, খুব বলবান কম্বিনেশন কিন্তু নয়, বরঞ্চ আমরা আরেকটা কম্বিনেশন দেখতে পাচ্ছি, সেটা অনেক বেশি পাওয়ারফুল কম্বিনেশন। সেই কম্বিনেশনটা হচ্ছে রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়েছে। এই কম্বিনেশনটা হচ্ছে অনেক বেশি ঘাতক, অনেক বেশি পীড়াদায়ক কম্বিনেশন। এই রাহুর উপরে শনির প্রভাব রয়েছে। আর একটা বিষয় তো আমাদের কাছে খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে এই বৃহস্পতিটা হচ্ছেন রেট্রোগ্রেড বৃহস্পতি। কেন রেট্রোগ্রেড আপনারা সবাই জানেন, যে রবির উল্টো দিকে থাকলে গ্রহরা রেট্রোগ্রেড হয়ে থাকে। তাহলে বৃহস্পতি বকরি, বকরি বৃহস্পতি মানে প্রবল পাপকারক গ্রহ। সেই বৃহস্পতি লগ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি অষ্টমে রাহু, সেই রাহুর উপরে শনির দৃষ্টি। সেই শনির সঙ্গে আহ সেই রাহুর উপরে, অর্থাৎ শনিদৃষ্ট রাহু, তার দৃষ্টি মঙ্গলের উপরে। এবার মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপরে, বৃহস্পতি ষষ্ঠপতি। ফলে একটা আহ ঘুরিয়ে পেঁচিয়ে সম্পর্ক কিছু একটা তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে ষষ্ঠ এবং একাদশ, ষষ্ঠ এবং একাদশ এই যোগটাও সৃষ্টি হয়েছে।
ষষ্ঠ একাদশ এই যোগটা আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতির সঙ্গে রবির ক্ষেত্র বিনিময়ের ফলে সৃষ্টি হয়েছে, এবং বৃহস্পতি রবি ক্ষেত্র বিনিময় এখানে কিন্তু শুভ হিসেবে কাজ করেছে। আর এইখানে ওই টিউমার, অ্যাবনর্মাল গ্রোথ, এইটা রাহুর দৃষ্টি মঙ্গলের উপর এই ব্যাপারটাকে মারাত্মকভাবে বাড়িয়ে তুলেছে। শনি রাহুকে দেখছে, রাহুকে হচ্ছে গিয়ে বুস্ট করেছে শনি, আর রাহু মঙ্গলকে দেখেছে, তবে মঙ্গল এখানে বেড়ে গেছে, মঙ্গল এখানে বেড়ে গিয়ে মাংস বৃদ্ধি, টিউমার এই টাইপের জিনিস দেখিয়েছে। এবং মঙ্গলের দৃষ্টি পড়েছে বৃহস্পতির উপরে, ফলে বৃহস্পতিও অন্যতম রোগ কারক হয়ে গেছে। তার ইতিমধ্যে প্রথমেই আমরা বলেছি যে আহ রোগ কারক তিনি হচ্ছেন ষষ্ঠ ভাব অধিপতি বা ষষ্ঠ ভাবস্থ গ্রহ। এই সমস্ত কটা গ্রহ তাদের দৃষ্টি কিন্তু এসে পড়েছে পূজা, চন্দ্রের উপর। এই চন্দ্রের উপরে এতগুলো গ্রহের দৃষ্টি, শনি শুক্র রবি লগ্নপতি অষ্টমপতি এই সমস্ত গ্রহের যে দৃষ্টি, এই সমস্তের কারণে রোগ বেড়েছে পৌষ্টিকতন্ত্রের। রাহু মঙ্গল অ্যাবনর্মাল গ্রোথ দিয়েছে, অপারেশন হওয়ার অপারেশন হবে বা হয়েছে, এবং জাতক হচ্ছে গিয়ে পেট সংক্রান্ত কোনো একটা রোগের কারণে ভুগবে। চন্দ্র পীড়িত হলেই আপনারা ধরে নেবেন যে মন, রক্ত, মন রক্ত, এই তিনটের মধ্যে কোনো না কোনো একটা খারাপ হবেই, এ আটকানোর কিছু নেই। চন্দ্র যদি খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে এই তিনটের মধ্যে কিছু না কিছু ডিস্টার্ব হবে, এবং সেখান থেকে কোনো মুক্তি নেই, কোনো ইয়ে নেই, মানে হবেই সমস্যা। তিনটে তাহলে আরেকবার বলবেন, কেটে গেল কথাটা। চন্দ্র যদি পীড়িত হয় তাহলে মন, রক্ত, পেট এর মধ্যে কিছু না কিছু একটা পীড়িত হবেই, এ আটকানোর রাস্তা নেই। তাহলে মোটামুটি আমরা রোগগুলোকে বুঝতে পারলাম, ষষ্ঠ ভাব পীড়িত, তার সঙ্গে বৃহস্পতি ভীষণভাবে পীড়িত, তাহলে আমরা বলবো একটা লিভারের সমস্যা হবে। লিভারের কারণ হচ্ছে বৃহস্পতি, সেই ষষ্ঠ ভাব পীড়িত হয়ে রয়েছে, পেটের মধ্যে আরো অনেক রকম সমস্যা হয়। যেমন হচ্ছে গিয়ে একজনের ওই মূত্রনালীতে স্টোন হয়েছে, মূত্রনালীতে স্টোন হয়নি, মূত্রনালী শুরু হয়ে গেছে। এর ফলে মূত্র ত্যাগ করবার পথে পরে একটা রিফ্লেক্স হচ্ছে, এবার এই এই যে রিফ্লেক্স হচ্ছে মানে উল্টো দিকে মূত্র যাচ্ছে, সেই মূত্র গিয়ে কিছুটা মূত্রনালীতে থেকে যাচ্ছে, কিছুটা কিডনির দিকে চলে যাচ্ছে, এবার বিশ্রী অবস্থা তৈরি করে দিচ্ছে। তো এই সমস্ত টাইপের রোগগুলোকে আইডেন্টিফাই করা কঠিন আছে, এই সমস্ত রোগগুলোকে আইডেন্টিফাই করতে ওই বড় বড় মেশিন লাগবে, টেস্ট করতে হবে। এবার এই পেটের মধ্যে আমাদের বিভিন্ন রকম আজব আজব রোগ হয়। তার মধ্যে একটা রোগ হচ্ছে গিয়ে ভীষণ মারাত্মক, সেটা হচ্ছে পাকস্থলীর ক্যান্সার, প্যানক্রিয়াসে ক্যান্সার। তো এই কম্বিনেশনের জন্য অবশ্যই রাহু মঙ্গলের স্ট্রং কানেকশন লাগবে। রাহু মঙ্গলের স্ট্রং কানেকশন ছাড়া এই ধরনের রোগ হবে না। মঙ্গলকে পীড়িত হতে হবে নাক্ষত্রিক স্তরে। মঙ্গল কিন্তু সাধারণভাবে পীড়িত মনে হচ্ছে না আমাদের, কিন্তু এইখানে মঙ্গল যদি 22 নম্বর নক্ষত্রে থাকে, আমরা একটুখানি লক্ষ্য করব, এখানে নক্ষত্র রয়েছে কি কি, এখানে রয়েছে 23 22 21। তাহলে এর মধ্যে মঙ্গল যদি 22 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে মঙ্গলের অধিপতি গ্রহ তিনি হচ্ছেন চন্দ্র, তিনি দ্বাদশে অবস্থান করে গেলেন। এবং এবার কিন্তু গন্ডগোলটা শুরু হলো। এবার যদি এই চন্দ্র, তিনি কোথায় অবস্থান করে রয়েছেন, তিনি হচ্ছেন 12 নম্বর নক্ষত্রে রয়েছেন। 12 নম্বর নক্ষত্র মানে হচ্ছে উত্তর ফাল্গুনী, এবং তার অধিপতি রবি, তিনি অবস্থান করে রয়েছেন কোথায়, ষষ্ঠ ভাবে। এবার কিন্তু রোগ কারকত্ব মারাত্মক ভাবে বেড়ে গেল, এবং এখানে শনি শুক্র এরা কানেক্টেড হয়ে গেল। তাহলে এবার এই কম্বিনেশন, অর্থাৎ এই যে রাহুর দৃষ্টি মঙ্গলের উপর, এটা কিন্তু পেট সংক্রান্ত কোন রোগ ইন্ডিকেট করে, যে রোগটা ক্যান্সারের দিকে কনভার্টেড হতে পারে। এবার এইখানে খেয়াল রাখতে হবে এই ক্যান্সারের যে জার্ম ফরমেশন, জার্ম, বীজাণু জীবাণু ইত্যাদি,
এখানে কিন্তু বুধের একটা ভূমিকা থাকবে। এবং বুধ যদি কোনোভাবে ষষ্ঠপতির সঙ্গে কানেক্টেড হয়, বুধ যদি কোনোভাবে পাপ গ্রহদের সঙ্গে কানেক্টেড হয়, বুধ যদি কোনোভাবে শনি রাহু এদের সঙ্গে কানেক্টেড হয়, হলে কিন্তু এই জাতকের এই ক্যান্সারাস টেন্ডেন্সি এটা আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে আপনারা একটুখানি লক্ষ্য করুন, এই চার্টের মধ্যে কিন্তু একদম সুন্দরভাবে বুধ আর বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময় হয়ে বসে আছে। এই যে বুধ আর বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময় হয়ে বসে আছে, ফলে কি হচ্ছে, বুধ আর বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময় হয়ে বসে থাকবার কারণে এই জাতকের রোগ প্রবণতা বেড়েছে। কারণ বৃহস্পতি তিনি হচ্ছেন এখানে ষষ্ঠপতি, এবং যেহেতু তিনি বক্রী হয়েছেন, তাই তার রোগ কারকত্ব কিন্তু বেড়ে গেছে। পরিষ্কার? স্যার এখানটা একবার বলবেন? হুম। আসলে এক এক করে কম্বিনেশন গুলোকে বলি। প্রথম হচ্ছে গিয়ে রাহুর সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক, এটা কিন্তু মাস্ট। এবার মঙ্গলের সঙ্গে সম্পর্ক হলেই হবে না। মঙ্গলের সঙ্গে এই সম্পর্ক কিভাবে হবে? নাক্ষত্রিক স্তরে। নাক্ষত্রিক স্তরে যে সম্পর্ক হবে সেটা নেগেটিভ হবে। তাই মঙ্গলকে আমরা ধরে নিচ্ছি এখানে 22 নম্বর নক্ষত্রে আছে। মঙ্গল যদি 21 নম্বর নক্ষত্রে থাকতো, তাহলেও ক্যান্সারাস টেন্ডেন্সি দিত, কারণ এখানে রবিও ষষ্ঠে চলে গেছে। যদি মঙ্গল 23 নম্বর নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ প্ল্যানেট মঙ্গলের জীবকারক, মঙ্গলকে নিয়ন্ত্রক হতো শনি, সেই শনিও ষষ্ঠে চলে গেছে। ফলে এই মানুষটার কিন্তু ক্যান্সারাস টেন্ডেন্সি মারাত্মক রকমের আছে। এবার মঙ্গলকে আমরা ধরে নিচ্ছি 22 নম্বর নক্ষত্রে মঙ্গল আছে। তাহলে 22-এর অধিপতি তিনি হচ্ছেন চন্দ্রদেব, তিনি ষষ্ঠে রয়েছেন, এবং তিনি রয়েছেন 12 নম্বর নক্ষত্রে। 12 নম্বর নক্ষত্রে থাকলে পরেও এখানে রোগ কারকত্ব রয়েছে। যদি এখানে 13 নম্বর নক্ষত্রে থাকে, তাহলে হস্তা নক্ষত্র, চন্দ্র নিজের নক্ষত্রে আছে, তাহলে অ্যাক্টিভ প্ল্যানেট কে হবে? ঘরের অধিপতি ডিসপোজিটর, তিনি কে? তিনি হচ্ছেন বুধ। বুধ উনি কোথায় রয়েছেন? পঞ্চমে, খুব ভালো কথা। কিন্তু তার উপরে দৃষ্টি রয়েছে কার? দৃষ্টি রয়েছে বৃহস্পতির। এই ক্ষেত্রেও রোগকারকত্ব বাড়ছে। যদি চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকে, যদি মঙ্গলের নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে চন্দ্র মঙ্গলের মধ্যে একটা নাক্ষত্রিক বিনিময় হবে। এবং এই নাক্ষত্রিক বিনিময়ের কারণে চন্দ্র মঙ্গল সম্পর্কটা ক্লোজ রিলেশনশিপে হবে। মানে এইটুকুর মধ্যেই সম্পর্কটা শেষ হচ্ছে, আর কারোর কিন্তু এখানে বাড়তি সম্পর্ক দেখানোর বা আসার জায়গা তৈরি হচ্ছে না। তাহলে চন্দ্র যদি 12 অথবা 13 নম্বর নক্ষত্রে থাকে, তাহলেও কিন্তু রোগ কারকত্ব থাকছে। তাহলে এরপরে আমাদের দেখতে হবে কি? আমাদেরকে দেখতে হবে অবশ্যই বুধ কিসের কারক গ্রহ? বুধ হচ্ছে জার্মস এর কারক, জীবাণু। তাহলে এই বুধ, সে তার সঙ্গে 6 হাউস, শনি ইত্যাদি ইত্যাদির কোনো না কোনো রকম সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে বুধকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি দ্বারা দৃষ্ট। কিরকম বৃহস্পতি? না বক্রী বৃহস্পতি। বৃহস্পতি বক্রী হওয়ার কারণে বৃহস্পতির রোগ কারকত্ব আরো বাড়বে। বৃহস্পতি দৃষ্ট, বক্রী বৃহস্পতি দৃষ্ট বুধ হওয়ার কারণে আমাদের কিন্তু এই মানুষটার এই রোগ প্রবণতা অনেক অনেক বেশি। এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা বৃহস্পতির উপরে রয়েছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা বৃহস্পতির উপর রয়েছে। কেতুর প্রভাব সেটা শনির উপর রয়েছে। তো ফলে এই কম্বিনেশন গুলো কিন্তু ডিস্টার্ব ক্রিয়েটিং বা ঘাতক কম্বিনেশন হিসেবে ট্রিটেড হবে। এবং এই ঘাতক কম্বিনেশন হওয়ার কারণে আমাদের কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায়। তাহলে এই চারটার মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা এটা রয়েছে।
এবং এই ক্যান্সার কিন্তু অবশ্যই ফুটে হওয়ার একটা টেন্ডেন্সি সেটাও রয়েছে। আর সঙ্গে সঙ্গে এই মানুষটার যেহেতু লগ্নটা হচ্ছে তুলি, এই মানুষটার কিন্তু লাং ক্যান্সার সংক্রান্ত ক্যান্সার হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে। বৃক্ষ মানে হচ্ছে চেস্ট, এবং আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠপতি তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি তিনিও সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে। আর বাকিটা তো আমরা দেখতেই পেলাম যে এখানে ক্যান্সারাস একটা টেন্ডেন্সি ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যে রাহুর দৃষ্টি, মঙ্গলের কানেকশন, রোগের কন্টিনিউয়াস ডিজিজের একটা কানেকশন, এগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এবার বুঝতে কারোর অসুবিধা? এই ঘরের সঙ্গেই অষ্টম বৃশ্চিক, এই ঘরের সঙ্গেই আরো কতগুলো সম্পর্ককে আমরা একটু কমিউনিকেট করাবো। এটা বিশেষ করে এখন আমাদের কাছে যে সমস্ত অল্প বয়সী মেয়েরা আসে, এদের ক্ষেত্রে রজস্রাব সংক্রান্ত একটা কন্টিনিউয়াস প্রবলেম আমরা দেখতে পাই। তো এই রজস্রাবের কারক গ্রহ, মুখ্য কারক কিন্তু তিনি হচ্ছেন মঙ্গল। এবং ইউটেরাসে যেখানে রজ সঞ্চয় হতে দেখতে পাওয়া যায়, এই জায়গাটার ক্ষেত্রটার কারক গ্রহ হচ্ছে বৃশ্চিক রাশি। তাহলে যদি বৃশ্চিক রাশি পীড়িত হয়, মঙ্গল পীড়িত হয়, জল তত্ত্বের রাশিগুলো ডিস্টার্ব হয়, চন্দ্র পীড়িত হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে রজস্রাবের ক্ষেত্রে অনিয়মিত একটা সব ব্যাপার সেটা সৃষ্টি হতে পারে। রজস্রাবের ক্ষেত্রে রেগুলার ডিস্টারবেন্স সেটা সৃষ্টি হতে পারে। তাহলে কি কি বললাম? চন্দ্র পীড়িত হবে, বৃশ্চিক পীড়িত হবে, মঙ্গল পীড়িত হবে, আর শুক্র পীড়িত হবে। শুক্র কেন পীড়িত হবে? শুক্র পীড়িত হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই রজস্রাব ব্যাপারটাকে কন্ট্রোল করে হরমোনাল ফ্লো, হরমোন আর যে মুভমেন্ট সেটা রজস্রাবকে কন্ট্রোল করে। তাহলে এই জায়গাটা কি করে বুঝবো? শুক্র পীড়িত হলেই আমরা বুঝতে পারবো যে রজস্রাবের ক্ষেত্রে সমস্যা রয়েছে, পীড়া রয়েছে, এবং তার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে যদি কারোর জন্মকুণ্ডলিতে বৃশ্চিক রাশি পীড়িত থাকে, চন্দ্রের সঙ্গে রাহুর সম্পর্ক থাকে, তাহলে আমরা একটা কম্বিনেশন করি, যেটা হচ্ছে গিয়ে অনিয়মিত রজস্রাব হতে পারে। তো এইখানে হচ্ছে গিয়ে রাহু অবস্থান করে রয়েছে, আর এই ঘরটাতে চন্দ্র বসে রয়েছে। চন্দ্র আর মঙ্গল হচ্ছে গিয়ে কোনো এক ঘরে এখানে বসে রয়েছে বা এখানে বসে রয়েছে, এখানেই বসিয়ে দিলাম। এই মানুষটার ক্ষেত্রে অনিয়মিত রজস্রাব এটা দেখতে পাওয়া যায়। এই কম্বিনেশনটার সঙ্গেই আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি, এই শনিটা এখানে বসে রয়েছে। তাহলে শনির দৃষ্টি সেটা মঙ্গলের উপরে গিয়ে পড়ছে। তাহলে শনির দৃষ্টি মঙ্গলের উপরে গিয়ে পড়লো। শনির দৃষ্টি মঙ্গলের উপরে গিয়ে পড়বার সঙ্গে সঙ্গে কি হলো? মঙ্গলটা পীড়িত হলো এবং ব্যথা শুরু হলো। এই মানুষটার যদি লগ্ন, এই মানুষটার লগ্ন যদি কন্যা হয়, বাই চান্স ধরে নিচ্ছি আমরা কন্যাই লগ্ন, এবার কিন্তু এই কন্যাটির রজস্রাব সংক্রান্ত তীব্র প্রবলেম দেখতে পাওয়া যাবে। প্রচন্ড পেইনফুল মেনস্ট্রুয়েশন, পিরিয়ডের সময় ভীষণ ব্যথা, এগুলো এরা এই বাচ্চাকে ফেস করতে হবে, কিছুই করার নেই। তো এরকম এই টাইপের কম্বিনেশন গুলো যখনই দেখতে পাবো আমরা, তখনই হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে যে এই বিষয়টা বিষয়টা পীড়াযুক্ত হয়ে রয়েছে। আরেকটা কম্বিনেশন দেখাই। লগ্ন হচ্ছে মীন লগ্ন। লগ্নেই চন্দ্র বসে রয়েছে, দ্বাদশে মঙ্গল রয়েছে, আর
তেমন কিছু নেই তুলা রাশিতে অষ্টমী কেতু। ব্যাস। তাহলে লগ্ন থেকে ষষ্ঠ ভাবে বসে রইল কেতু, শনি বুধ বসে রইল লগ্ন থেকে ষষ্ঠ ভাবে। ফলে এখানে একটা ব্যথা, প্রদাহ, যন্ত্রণা, ড্রাইনেস এগুলো তৈরি হয়ে গেল। তাহলে বাচ্চা হওয়া, রজস্রাব, পিরিয়ড ইত্যাদির ক্ষেত্রে সমস্যা, ব্যথা। লগ্ন থেকে লগ্নেতেই চন্দ্র বসে রয়েছে, চন্দ্রের উপরে নিচস্থ শুক্রের দৃষ্টি। মঙ্গল, যে কিনা রজস্রাব, রক্তস্রাব ইত্যাদির কারক গ্রহ, সে কোথায় বসে গেল? সে বসে গেল দ্বাদশে। এবং সেই মঙ্গলের উপরে অনিয়মের অন্যতম কারক গ্রহ কিন্তু তার দৃষ্টি পড়ে গেল। ব্যাস। আর আমাদের কিছু দরকার নেই। এতেই মানুষটা যতটা সম্ভব সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে মোটামুটি ষষ্ঠ ভাব এটাকে আমরা বুঝতে পারলাম। সপ্তম ভাবটা কিন্তু এতটা কমপ্লিকেটেড নয়। সপ্তম ভাবে অবশ্যই মহিলাদের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্স, মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিছু ইম্পর্টেন্স দেখতে পাওয়া যায় জনন সংক্রান্ত বিষয়। পুরুষদের ক্ষেত্রে আভ্যন্তরীণ জননাঙ্গ, আর মহিলাদের ক্ষেত্রে অভ্যন্তরীণ জননাঙ্গ। এগুলো আমরা সপ্তম ভাব থেকে বিচার করব। তাহলে ওই মেনস্ট্রুয়াল সাইকেল, পুরুষদের বন্ধ্যাত্ব, পুরুষদের সন্তান উৎপাদনের ক্ষেত্রে সমস্যা, এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা ওই সপ্তম ভাবটাকে বিচার করব। এবং সপ্তম ভাব শুক্র এরা যদি পীড়িত হয়, পুরো ব্যাপারটাই তো হরমোন সংক্রান্ত, হরমোনের সঙ্গে কানেক্টেড। তাই সপ্তম ভাবে যদি আমরা দেখি যে সপ্তম ভাব পীড়িত, তার সঙ্গে তুলা রাশিটা পীড়িত, তার সঙ্গে শুক্র পীড়িত, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সপ্তম ভাবে জনন সংক্রান্ত সমস্যা রয়েছে। অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। অষ্টম ভাবটা সরাসরি বৃশ্চিকের সঙ্গেই অ্যাসোসিয়েটেড। বৃশ্চিক রাশি শরীরের যেখানে যেখানে জল, রস সঞ্চিত হয়ে থাকে সেই ক্ষেত্রগুলোকে ইন্ডিকেট করে। শরীরের যেখানে যেখানে রস কিংবা জল সঞ্চিত হয়ে থাকে সেই ক্ষেত্রগুলোকে বৃশ্চিক রাশি ইন্ডিকেট করে। তাহলে জল সঞ্চিত হয়ে থাকে কোষের মধ্যে থাকতে পারে, ধরো ওই মূত্রথলিতে রস সঞ্চিত হয়ে থাকতে পারে, শুক্র থলিতে থাকতে পারে, ইউটেরাসের মধ্যে রস সঞ্চিত হয়ে থাকতে পারে। এই জায়গাগুলোকে বৃশ্চিক রাশি কন্ট্রোল করবে। তো বৃশ্চিক রাশি পীড়িত যদি হয়, মহিলাদের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বাচ্চা নেওয়ার চেষ্টা করছে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা দেখতে পাই। বৃশ্চিক রাশি যদি পীড়িত হয় তবে অবশ্যই এখানে শুক্র পীড়িত হতে হবে, বৃহস্পতিকেও পীড়িত হতে হবে। তাহলে এই জায়গাটুকু আমাদের অষ্টম ভাব বৃশ্চিক রাশি, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, এরা হচ্ছে গিয়ে আহ, বাহ্যিক জনন অঙ্গ, মলদ্বার, এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে। এরপরে আমরা চলে আসব নবম ভাব, যার সঙ্গে আমাদের হাঁটুটা কানেক্টেড। হাঁটু, হাঁটু নয় অ্যাকচুয়ালি, নবম ভাবের সঙ্গে থাই কানেক্টেড। হাঁটুর ওপরের অংশ, যে ফিমার বোনটাকে আমরা দেখতে পাই, এইটা হচ্ছে গিয়ে নবম ভাবের সঙ্গে কানেক্টেড। তো যদি কোনো জাতক বা জাতিকার ধনু রাশি উদিত হয়, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ধনু রাশিতে সিম্বলের মধ্যে আমরা দেখতে পাই একটা ঘোড়ার চিহ্ন। এবং ঘোড়াকে আমরা ইন জেনারেল অত্যন্ত দ্রুতগামী হিসেবে ইয়ে করি, এবং ঘোড়া দৌড়বে। সিংহেরও প্রচন্ড গতি, কিন্তু সিংহের গতিকে আমরা ঘোড়ার গতির সঙ্গে কখনোই কম্পেয়ার করতে পারি না। ঘোড়া মানেই দৌড়, সিংহ মানে বিশ্রাম করবে, খাবে দাবে, সিংহীরা শিকার করে নিয়ে আসবে, সে বসে বসে খাবে। কিন্তু ঘোড়াকে আমরা সবসময় স্পিডের সঙ্গে কম্পেয়ার করি। এবং আমাদের স্পিড, আমাদের গতি, সেটার জন্য আমাদের যে মাসলস গুলো অ্যাক্টিভ হয়ে থাকে সেগুলো হচ্ছে গিয়ে পায়ের মাসল। তো সেই মাসল গুলো, সেগুলো কিন্তু ধনুর সঙ্গে কানেক্টেড।
তাহলে ধনুরাশি, নবম ভাব, এরা হচ্ছে আমাদের থাই সংক্রান্ত ক্ষেত্রটাকে ইন্ডিকেট করবে। এছাড়াও আমাদের স্পিড, আমাদের রিফ্লেক্স, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের শরীরের মধ্যে মুভমেন্ট, মানসিক চাঞ্চল্য, এই ব্যাপারগুলোর সঙ্গেও ধনুরাশিটা অ্যাসোসিয়েটেড। এরপর একটা খুব ইম্পর্টেন্ট রাশি, সেটা হচ্ছে মকর। মকর রাশি আমাদের যত রকম অস্থি সন্ধি আছে, যত রকম বোন জয়েন্ট আছে, সেই বোন জয়েন্ট গুলোকে কন্ট্রোল করে মকর রাশি। তাহলে মকর রাশি হচ্ছে গিয়ে সমস্ত রকম বোন জয়েন্ট, হাতের জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, এই সমস্ত গুলোই হচ্ছে গিয়ে মকর রাশি কন্ট্রোল করবে। এবং মকর রাশি যখন এই বোন জয়েন্ট গুলোকে কন্ট্রোল করছে, তার সঙ্গে সঙ্গে দশম ভাব নির্দেশ করবে হাঁটু। দশম ভাব হচ্ছে হাঁটুকে কন্ট্রোল করবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং যখনই আর্থারাইটিস হবে, হাঁটুর কোনো সমস্যা হবে, তখন কিন্তু এই দশম ভাব, মকর রাশি, এদেরকে আমরা পীড়িত হতে দেখব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে শনিদেব, উনি কোনো না কোনো ভাবে ক্ষয়ের সম্মুখীন হচ্ছেন। ক্ষয় মানে হচ্ছে গিয়ে ক্ষয়ে যাওয়া, সেটা ষষ্ঠপতির দ্বারা তার ক্ষয় হতে পারে। শনিদেবের ক্ষয় ষষ্ঠপতির মাধ্যমে হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিদেবের ক্ষয় হতে পারে রাহুর মাধ্যমে, শনিদেবের ক্ষয় হতে পারে। যে কোনো রকম ভাবেই হোক না কেন, শনিদেবের ক্ষয় হয়। এবং সেই ক্ষয়ের কারণটাতে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে আর্থারাইটিস কিংবা অস্থি সন্ধি সংক্রান্ত সমস্যা। তাহলে এটা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার হলো 10th হাউসটা। এরপরে আমরা চলে আসবো 11th হাউস বা 11 নম্বর ঘরে। তাহলে 11 নম্বর ঘর, সেটা হচ্ছে আমাদের কাফ মাসল, হাঁটুর নিচের অংশকে ইন্ডিকেট করে। এক সেকেন্ড। তাহলে এটা ইন্ডিকেট করবে হাঁটুর নিচের অংশ, আমাদের কাফ মাসলকে। এবং সেটা কন্ট্রোলড হবে কুম্ভ রাশির দ্বারা, তার সঙ্গে সঙ্গে শনির দ্বারা এবং একাদশ ভাবের দ্বারা। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, একটু আগে আমরা যে অস্থি সন্ধিগুলো বললাম, এই অস্থি সন্ধিগুলোর কার্যকারিতার সঙ্গে বায়ুতত্ত্বের সম্পর্ক রয়েছে। এবং অস্থি সন্ধিগুলো যখন ব্লক হতে শুরু করে, তারা শনি, রাহু, মকর, এদের জন্য ব্লক হয়। কিন্তু অবশ্যই বায়ুতত্ত্বের রাশিকেও আমরা দেখব পীড়িত অবস্থায় রয়েছে। যদি বায়ুতত্ত্বের রাশি পীড়িত অবস্থায় না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অস্থি সন্ধিতে আমরা ব্লকেজ দেখতে পাবো না। অস্থি সন্ধিতে ব্লকেজ আসবে তখনই, যখন হচ্ছে গিয়ে আহ আমাদের বায়ুতত্ত্বের রাশিগুলো পীড়িত হবে। এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে দ্বাদশ ভাব, বা আমাদের এখানে মীন রাশি কন্ট্রোল হবে, দ্বাদশ ভাবকে কন্ট্রোল করবে মীন রাশি। এবং এই যে মীন রাশি আমাদের দ্বাদশ ভাবকে কন্ট্রোল করবে, এখানে কিন্তু দত্তক, জল তত্ত্ব, এই সম্পর্কটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে, যে দত্তক রাশি এবং জল তত্ত্বের রাশি। তাহলে এটাকে যদি আমরা মাথায় রাখি, সেই ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো যে এই রাশিটা আমাদের লসিকা, রক্তের সঞ্চয়, রক্তের পরিশ্রুতকরণ, এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে চলেছে। মানে রক্তের সঞ্চয়, রক্তের পরিশ্রুতকরণ, তার সঙ্গে সঙ্গে লসিকা প্রবাহ, এই সমস্ত ব্যাপারগুলোকে দ্বাদশ ভাব কন্ট্রোল করে। আর তার সঙ্গে সঙ্গে পায়ের পাতা, এটাও কিন্তু দ্বাদশ ভাব বা মীন রাশির দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং 12টা আমাদের ভাব সংক্রান্ত মেডিকেল অ্যাস্ট্রোলজির যে পড়াশোনা, সেটা আমরা করে ফেললাম। এবার আমাকে বলুন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। স্যার, পাইলস নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। পাইলস হচ্ছে গিয়ে এই অষ্টম ভাবের একটা রোগ। এবং এই পাইলস রোগে মলদ্বারের মধ্যে কিছু অ্যাবনর্মাল মাস্কুলার গ্রোথ হয়। আমি যতদূর জানি এগুলো তো মানুষের প্রকাশ্য রোগ নয়, তাই এই রোগগুলো সম্পর্কে আমাদের অভিজ্ঞতাও বড়ই কম।
তো যদি হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে অষ্টম ভাবে মঙ্গল রয়েছে, কিংবা অষ্টম পতি তিনি মঙ্গলের দ্বারা পীড়িত প্রভাবিত, এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের রোগ দেখতে পাওয়া যায়। এবং অবশ্যই সেখানে রাহুর একটা কানেকশন দেখতে পাওয়া যাবে। রাহুর কানেকশন ছাড়া এই ব্যাপারটা কিন্তু হবে না। আর এই ক্ষেত্রে অবশ্যই আরো একটা বিষয়কে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে চন্দ্রকেও এর সঙ্গে কিছুটা পীড়িত হতে হবে। এবং পাইলস রোগ মনে হয় খুবই যন্ত্রণাদায়ক, ব্যথা ব্যথাও বোধ হয় হয়। আর একটা জিনিস হয়, হ্যাঁ। সেটা হচ্ছে ব্লিডিং। আমি যতদূর একটি হ্যাঁ। জানি এই বিষয়ে, তো সবার পক্ষে তো সংগ্রহ করা বা জানা সম্ভব নয়, তবে এখানে ব্লিডিংটাও একটা কঠিন ব্যাপার হিসেবে ট্রিটেড হয়, আমি আর কি যেটা শুনেছি। তাহলে অষ্টম ভাব বৃশ্চিক রাশি, তার সঙ্গে সঙ্গে উম অষ্টম ভাব শনি রাহু এদের দ্বারা প্রভাবিত, বৃশ্চিক রাশিটা কোনোভাবে পীড়িত, মঙ্গলের সঙ্গে একটা সম্পর্ক, এইগুলো যদি দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই মানুষটা লিংসের একটা প্রবলেম হতে পারে। আর প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আমাদের মনেই হতে পারে এই লোকটার, এই মানুষটার এই রোগটা হওয়ার টেন্ডেন্সি আছে। প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আমরা কিন্তু ট্রানজিট বা গোচরে ওই সময়ের অবস্থা কি বলছে সেটাকে একবার দেখে নেবো। সেটাকে না দেখে কিন্তু আমরা রোগ প্রেডিকশন করবো না। আচ্ছা আচ্ছা। বলে তাহলে রোগ যাই হোক না কেন, এই রোগের কম্বিনেশন কিন্তু অবশ্যই ট্রানজিটেও দেখতে হবে। আমরা যদি রোগ প্রেডিক্ট করতে চাই, তাহলে কিন্তু অবশ্য অবশ্য করে আমাদের ট্রানজিটে সেই কানেকশনকে কিছুটা হলেও থাকতে হবে। আচ্ছা। তাহলে এই মুহূর্তে যদি আমি কোনো একটা চার্ট দেখি, এবং চার্টটা দেখে যদি আমার মনে হয় যে এই লোকটার পাইলস হতে পারে, এই লোকটার পাইলসের একটা চান্স আছে, তাহলে অবশ্যই কিন্তু ট্রানজিটেও সিমিলার কম্বিনেশন আমরা দেখতে পাবো। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ, বলছি যে রবি তো অগ্নিতত্ত্বের প্ল্যানেট, সে যদি জলতত্ত্বে যায় কিন্তু মিত্র ক্ষেত্রেও যায়, তো সেক্ষেত্রে রবিটা একটু সমস্যা দেবে না, যেহেতু অগ্নিতত্ত্বের প্ল্যানেট সে জলতত্ত্বে যাচ্ছে? সমস্যা তো দেবেই। এই ক্ষেত্রে রবি যখনই হচ্ছে গিয়ে বৃশ্চিকে যাচ্ছে বা জলরাশিতে যাচ্ছে, তখনই কিছু না কিছু প্রদাহ, জ্বালা, এই টাইপের বিষয় দেওয়ার চেষ্টা করে। কারণ জল তত্ত্বগুলো হচ্ছে আমাদের সফট পার্ট বা শরীরের নরম অংশ, এইগুলো। তা সেই জায়গাগুলোর মধ্যে যখনই একটা অগ্নিতত্ত্বের গ্রহ গিয়ে উপস্থিত হচ্ছে, তখন আমরা ধরেই নিতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে এই জ্বালা সৃষ্টি করবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও মাস্ট যে এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে রবিটাও পীড়িত হচ্ছে, এবং পীড়িত হচ্ছেই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার, বলছি যে একটা কথা প্রচলিত আছে যে পেট থেকে বেশিরভাগ রোগ হয়, তো এইখানে জ্যোতিষের মাধ্যমে কোনোভাবে সেটা ব্যাখ্যা করা যাবে? হ্যাঁ, করা যাবে তো। আচ্ছা, একটু বলুন তো। এটা আমাদের কোন রাশি? সিক্স হাউস। সিক্স হাউস। রাশি কোনটা? কন্যা। কন্যা, এটা হ্যাঁ। আমাদের কোন ভাব? ষষ্ঠ ভাব। রোগের হ্যাঁ। রোগের উৎসই হচ্ছে সিক্স হাউস, রোগের ষষ্ঠ ভাবটাই হচ্ছে রোগ ভাব। আমাদের এখানে ব্যাখ্যা তো পরিষ্কার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? বলছি স্যার, যে কোনো জাতক বা জাতিকা স্ট্রোক হয়ে যাওয়া বা প্যারালাইসিস হয়ে যাওয়া এটা কি বুঝতে পারা যাবে? হবে? বা কোমায় প্যারালাইসিস, চলে যাওয়া? কোমা কোমা অনেকটাই প্যারালাইসিস টাইপের। এগুলো হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে তার যে
অনুভূতি, তার যে স্নায়ুতন্ত্রের ক্রিয়া, সেগুলো মোটামুটি স্টপ হয়ে গেছে। তো স্ট্রোক আর কোমাটা কাছাকাছি একই টাইপ। কোমাটাকে আমরা, সরি, স্ট্রোকটাকে আমরা সেমি কোমা হিসেবে ট্রিট করতে পারি, যে প্যারালাইসিস হয়ে গেল, নড়াচড়া করতে পারছে না, ওই অঙ্গগুলো ব্লক হয়ে গেল, এরকম একটা ব্যাপার। আর স্ট্রোক যেটা, সেটা হচ্ছে কিছু একটা জায়গায়, সেটা হচ্ছে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, এখানে একটা ব্লকেজ আসছে। যেখানে ব্লকেজ আসছে, এই জায়গাটাতে আমরা স্যাটার্নকে পাবোই। যত রকম ব্লকেজ, কারক গ্রহ হচ্ছে শনি। এবার এই স্ট্রোকটা হচ্ছে একটা সাডেন ইভেন্ট। স্ট্রোকের কারণ লং টার্মের জন্য হতে পারে। তো সেটা হচ্ছে কি, হয়তো হার্ট ব্লক হতে 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 হয়েছে, অনেকদিন ধরে হার্ট ব্লক হয়েছে, এই সমস্ত রয়েছে। তো কিন্তু তাহলে যদি কারোর শনি দেখা যায় জলতত্ত্বের রাশিতে রয়েছে, কিংবা যদি দেখতে পাওয়া যায় যে শনির কারণে কোনোভাবে জলতত্ত্বের রাশিগুলো পীড়িত হয়েছে, কিংবা যদি শনি 4th হাউসে বা 5th হাউসে থাকে, সেই সময় আমরা অনেক সময় স্ট্রোক হয়েছে দেখতে পাই, মানে হার্ট অ্যাটাক হয়েছে দেখতে পাই, মানে হার্টে ব্লকেজ হচ্ছে। এবার এই ব্লকেজের থেকে যদি হার্ট অ্যাটাক হয়, সেখানে আবার এই অ্যাটাকের সময় শনি মঙ্গল এদের একটা কানেকশন লাগে। তাহলে বিষয়গুলো মোটামুটি পরিষ্কার হলো। হ্যাঁ স্যার, হয়েছে, কিন্তু এই ভিডিওটাকে বারবার দেখতে হবে আরো। এই ভিডিওগুলোকে তো বারবার দেখতে হবে, কারণ ভিডিওগুলো তো খুবই কমপ্লিকেটেড হয়। বারবার, মানে অবশ্যই বারবার দেখতে হবে, এবং বারবার দেখলে পরেই আমরা মোটামুটি জায়গাগুলোকে একটু ক্লিয়ার হতে পারবো, জায়গাগুলো কঠিন আছে। আর আর বলছি, এর সঙ্গে আর একটা রোগ, হ্যাঁ, আরেকটা রোগ কি? স্যার, দেখা যায় যে মানুষ রোদে বেরোলেই তার গা জ্বালা পোড়া করছে বা জ্বলে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে। এই ধরনের সিমটমটা স্যার কিভাবে বুঝবো? বুঝতে পারবো না, যত রোগ আছে তত হচ্ছে গিয়ে স্কিনের রোগ আছে। সেইখানে আমরা ডিরেক্টলি শনি কেতু এদেরকে কানেক্ট করবো, এবং আমরা জিজ্ঞেস করব যখনই দেখবো ওরা পীড়িত আছে, জিজ্ঞেস করবো স্কিনের কোনো প্রবলেম আছে কিনা। এ স্যার বাদ স্কিনের দিয়ে আমরা ক্ষেত্রে হচ্ছে গিয়ে বুথকে কি দেখবো না? স্কিনের ক্ষেত্রে এই হ্যাঁ। ইয়েগুলো হয়ে যাওয়ার ক্ষেত্রে, এই নীল টিল হয়ে যাওয়ার ক্ষেত্রে বুধ না, এমনি দুর্বল যদি থাকবে, বুধটা দুর্বল থাকবে। আর শনি কেতুকে আমরা দেখবো, শনি কেতুই মুখ্য এই ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে রোগ প্রদান করবে। কারণ কোনো সংশয়? এবার যে বিষয়টা আমাদের করতে হবে, সেটা হচ্ছে রোগের ক্ষেত্রে প্রতিকারের একটা চিন্তা। তো প্রতিকার করবার ক্ষেত্রে, প্রতিকারটা আমরা আজকে বেসিক্যালি করবো না, প্রতিকারটা আমরা নেক্সট ক্লাসে করবো। কিন্তু তাহলেও প্রতিকারের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মেইনলি আমরা লগ্নটাকে বুস্ট করবার চেষ্টা করব। যে গ্রহের কারণে রোগ সৃষ্টি হচ্ছে, সেই গ্রহটাকে আমরা কন্ট্রোল করবার চেষ্টা করব। তাহলে লগ্নটাকে আমরা বুস্ট করব, যে গ্রহটার কারণে রোগ হচ্ছে সেই গ্রহটাকে আমরা কন্ট্রোল করব। বুস্ট আর কন্ট্রোল, এই দুটোর মধ্যে তফাৎ আছে। যেমন হচ্ছে, লগ্ন ধরে নিচ্ছি মিথুন, লগ্নপতি বুধ, মানে বুধকে আমরা এখানে পাওয়ার দেওয়ার চেষ্টা করবো, লগ্নপতিকে পাওয়ার দিচ্ছি। ধরে নিচ্ছি রোগটা হচ্ছে বৃহস্পতির। এই বৃহস্পতিকে আমরা এখানে নিয়ন্ত্রণ করব, বৃহস্পতিকে আমরা কন্ট্রোল করব কি দিয়ে? আমরা স্তোত্র পাঠ করতে পারি, বৃহস্পতির জন্য আমরা দান করতে পারি,
বৃহস্পতির জন্য আমরা পাঁচমুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারি। কিন্তু আমরা এখানে কিন্তু বৃহস্পতিকে বলবান করবার জন্য জেমস্টোনের দিকে যাব না, আমরা কিন্তু পোখরাজ টোপাজ এসবের দিকে যাব না। তাহলে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো রেমেডি করবার সময়। ফাইনালি আমরা নেক্সট ক্লাসে রেমেডি নিয়ে আরেকটু ডিসকাস করব, এবং তার সঙ্গে সঙ্গে আহ হাতের রেখা থেকে কিছু রোগের টেন্ডেন্সি সেটা একটু আইডেন্টিফাই করবার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে মাইগ্রেনের পেইন। মাইগ্রেনের পেইন হওয়ার কারণ হচ্ছে, মাইগ্রেনের পেইনের মূল যেটা কারণ সেটা হচ্ছে লগ্ন পীড়িত হওয়া এবং মেষ রাশি পীড়িত হওয়া। মেষ রাশি পীড়িত হলেও আমরা মাইগ্রেনের পেইন দেখতে পাই, এবং লগ্ন পীড়িত হলেও আমরা মাইগ্রেনের পেইন দেখতে পাই। তবে অবশ্যই বুধ শনি কম্বিনেশন, রাহু বুধ কম্বিনেশন, এগুলো মাইগ্রেনের পেইনের জন্য দায়ী। এবার এই ধরনের কম্বিনেশন যদি আমাদের চার্টে দেখতে পাওয়া যায় তাহলে মাইগ্রেনের পেইন হয়। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক। বেশ কঠিন আলোচনা হয়ে গেছে, সবাইকে একটু ভালোভাবে স্যার পড়াশোনা। একটা কথা বলবো। হ্যাঁ, স্যার আপনি একটা কথা বলেছিলেন আগের ক্লাসে যে আজকে একটু রুদ্রাক্ষ নিয়ে একটু আলোচনা করবেন, যদি একটু বলতেন খুব ভালো হতো। ওটা তো প্রথমে মনে করানো দরকার ছিল। আচ্ছা, গ্রুপে একটা মেসেজ করেছে পার্থ। পার্থর ওই মেসেজটা একটুখানি পড়ে নিতে হবে। পার্থর ওই মেসেজটা হচ্ছে গিয়ে রুদ্রাক্ষ সম্পর্কিত, এবং কোন রুদ্রাক্ষ কিসে ইউজ করা হয়, কোন রুদ্রাক্ষ কিভাবে এনার্জাইজ করা যায়, এই সম্পর্কিত বিষয় নিয়ে পার্থ ভিডিওটা, সরি, একটা ব্লগ পোস্ট করেছে। তো ওইটা সবার আগে একটুখানি আপনারা দেখে নিন, এবং তারপরে যা কিছু প্রশ্ন রয়েছে, স্পেশালি আমাদের রুদ্রাক্ষ নিয়ে প্রশ্ন থাকবে না, রুদ্রাক্ষ কম্বিনেশন নিয়ে প্রশ্ন থাকবে, যে রুদ্রাক্ষকে আমরা কিভাবে ইউটিলাইজ করবো। তো সেই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো পরের ক্লাসে একটু প্রথম দিকে বলবেন, আমি বলে দেবো। ঠিক আছে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট স্যার। গুড নাইট।